তো আমাদের একটা প্রশ্ন তো জাগতেই পারে যে কেন আসলে পরমাণুটা হচ্ছে গিয়ে গোলাকার। আমরা আজ পর্যন্ত যত জায়গায় ছবি দেখছি, আমাদেরকে যত জায়গায় ভিডিও দেখানো হয়েছে, অ্যানিমেশন দেখানো হয়েছে, পিকচার দেখানো হয়েছে, বইয়ে বাইরে সব জায়গায় আমরা পরমাণুকে গোলাকার দেখছি। তো পরমাণু আসলে গোল কেন? এটা তো বৃত্তাকারও হইতে পারতো, এটা তো আয়তাকারও হইতে পারতো, বর্গাকারও হইতে পারতো, রম্বস আকৃতির হইতে পারতো। সো এটা কেন আসলে গোলাকার, কেন বর্গাকার বা আয়তাকার নয়? সো প্রশ্নটা খুবই ইজি। যদি এটা গোলাকার থাকে, যে কোনো গোলাকার বস্তুর আমার সারফেস এরিয়াটা একটু কম থাকে। তো সারফেস এরিয়া কমে গেলে আমার সারফেস এনার্জিটা কমে যায়, এবং এনার্জি কমে গেলে স্টেবিলিটি বেশি। জানি কিচ্ছু বুঝো নাই, বুঝাচ্ছি। তার আগে একটু বলি যে আমরা যখন রাসায়নিক বন্ধন দেখব বা পড়বো সামনে, যে কোনো বন্ধন গঠনের জন্য আমাদের হচ্ছে শক্তি ছাড়তে হয়। ধরো আমরা পরমাণুর বন্ধনের কথা বাদ দিলাম, রসায়নের কথা বাদ দিলাম, আমরা মানুষের কেমিস্ট্রির কথা চিন্তা করি, বিয়ের কথা চিন্তা করি। দুজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সিঙ্গেল লাইফে থাকতে আমরা কীরকম ছিলাম? যার যখন মন চায়, যখন যা ইচ্ছা যেখানে যাইতে পারতাম, করতে পারতাম, ঠিক আছে, কারো ধার ধারতাম না। বাট যখন আমি ধরো বিয়ে করে দুইটা মানুষ একসাথে থাকবো বা সংসার করবো, তখন তো আমি আসলে যা ইচ্ছা তা করতে পারতেছি না। কিছু ম্যাচিউরিটির বিষয় আছে, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সো বন্ধন গঠনের জন্য আমার দুজনের তেল কমাইতে হয়, সোজা কথায়, ঠিক আছে, এনার্জি ছাড়তে হয়, রিলিজ করতে হয়। তুমি ওই সেম তেল বা সেম এনার্জি নিয়ে সিঙ্গেল লাইফ যেরকম লিড করছো, ওই একইভাবে হচ্ছে গিয়ে সংসার লাইফ সংসার জীবন আসলে পার করতে পারবে না, যেটা এখনকার ম্যাক্সিমাম কাপল ভুল করে। আরও অনেক কথা আছে, কলেজ অ্যাডমিশনের একটা ক্লাসে তো লিটারলি ইজ্জত মেরে দিয়েছিলাম আমি। সো ওই আর কি। সো এইখানেও আমার সেম রাসায়নিক বন্ধন আমরা যখন পড়বো, আসলে এনার্জি ত্যাগ করতে হয় বন্ধন গঠনের সময়, দুইটা পরমাণুকেই। এইখানে সোজা কথায় যার এনার্জি যত কম, তার স্ট্যাবিলিটি তত বেশি। সম্পদ যেখানে কম থাকবে, দেখবে ওখানে সুখ শান্তি বেশি থাকে, ঠিক আছে। কিন্তু এখন তো দুনিয়া উল্টা, সো আমরা উল্টাভাবে চিন্তা ভাবনা করি, এবং যার ফলশ্রুতিতে আমাদের ভিকটিম হইতে হয়। বিষয়টা এরকম আমরা কেউ জানি না, কিন্তু মানতে পারি না। আমরা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের একমাত্র নিরাপত্তা দিতে পারবে, টাকা পয়সা সম্পদ এগুলা। সো ধরো ইভেন দেখবা যে যার যত বেশি সম্পদ থাকে, ক্ষমতা থাকে, ম্যাক্সিমাম কিন্তু আমরা কাউকে সেগুলো সদ্ব্যবহার করতে দেখি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অপব্যবহার করতেই আসলে দেখি। তো এই কনসেপ্টটা এত যে কথা বললাম না, যে এতগুলো বাইরের বিয়ে শাদী, ক্ষমতা, সম্পত্তি, মূলত এই লাইনটার জন্য যে এনার্জি কমে গেলে স্ট্যাবিলিটি বেশি থাকে, স্থিতিশীলতা বেশি থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবা। তো এই এনার্জিটা কখন কমবে? যখন আমার সারফেস এরিয়াসটা কম থাকবে, আমার আয়তন কম থাকবে, আমার ক্ষেত্রফল কম থাকবে, আমার কম সম্পদ থাকবে, কম ইয়া থাকবে, আমার ইগো কম কাজ করবে। সো এটা তো স্বাভাবিক। এটা আমি আসলে বাস্তব জীবন আর পরমাণুটা একসাথে বলতেছি। এবার আমরা ডাইরেক্ট পরমাণুর মধ্যে ঢুকে যাই। যে এনার্জি কমে গেলে আমার স্টেবিলিটি বেশি থাকবে, আমি বুঝলাম, কিন্তু সারফেস এরিয়ার সাথে আমার সারফেস এনার্জির কী সম্পর্ক? এটা খুবই স্বাভাবিক। ধরো তোমার এরিয়া আছে গিয়ে এতটুকু আছে, তোমার ক্ষমতা তো এইটুকুর মধ্যেই থাকবে, তাই না? তো তোমার এনার্জি তুমি এইটুকুর মধ্যেই দেখাইতে পারবা। তো এই জন্য সারফেস এরিয়া যদি কম হয়, আমার সারফেস এনার্জি কম হবে, আর এনার্জি কমে গেলে আমার স্ট্যাবিলিটি বেশি থাকবে, আমি বেশি তিরিং করবো না। এখন কথা হচ্ছে সারফেস এরিয়া কমে যাবে কখন? সারফেস এরিয়া কমে গেলে আমার সারফেস এনার্জি কম হবে, আমি বুঝলাম। সারফেস এনার্জি কমে গেলে আমার পরমাণু স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতাটা বেশি হবে, এটাও আমি বুঝলাম। আর স্থিতিশীলতার জন্যই মূলত আমরা যা কিছুই পড়ছি না কেন, তোমরা আয়নীকরণ শক্তি বলো, ব্যতিক্রমধর্মী যে ইলেকট্রন বিন্যাস পড়ছো, মেইন উদ্দেশ্য কী ছিল সবগুলোর? স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করা। তো আমি এগুলো বুঝছি ভাই, কিন্তু আমার কথা হচ্ছে সারফেস টেনশনটা কী জিনিস, এবং সারফেস টেনশন কমে গেলে আমার সারফেস এরিয়া কেন কমে যায়? ফাইন, আসলে আমরা এই জিনিসটা বুঝি। দেখো, ধরো আমি এখানে একটা পাত্র নিলাম, এবং এটা হচ্ছে আমার একটা পানির পাত্র, যেখানে আমার এতটুকু পরিমাণ কি আছে বলো তো? পানি আছে। এগুলো সব পানির কণার ভিতরে আমরা জাস্ট দুইটা কণা নিয়ে কনসার্ন হব। একটা হচ্ছে মাঝখানের কণা, একটা হচ্ছে একদম উপরিস্থনের পানির কণা। আমরা জানি যে সব পদার্থের মধ্যে যে পরমাণুগুলো থাকে, একটা আরেকটাকে আকর্ষণ করে, আন্তঃনবিক আকর্ষণ শক্তি। সো এই পানির কণাটাকে উপরের পানির কণাও আকর্ষণ করতেছে, নিচের পানির কণাও আকর্ষণ করতেছে, এদিকেও আকর্ষণ করতেছে, এদিকেও আকর্ষণ করতেছে, এদিকেও এদিকে, অর্থাৎ সোজা কথাও সব দিক থেকে আকর্ষণ পাচ্ছে, কিন্তু কোনো দিকে যাচ্ছে না। কেন? কারণ একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ধরো আমরা এই ছবিটাতে দেখতেছি, ধরো যে হচ্ছে এই কণাটা উপরের দিকে আকর্ষণ করতেছে, এটা নিচের দিকে আকর্ষণ করতেছে, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, ফাইনালেও স্থিতিশীলই থাকতেছে, ছোটাছুটি করতেছে না খুব বেশি। কিন্তু পানির যে উপরের কণাটা আছে, ওর উপরও তো কোনো পানির কণা নাই, এই জন্য উপরের দিকে কোনো পানির কণা কি ওকে আকর্ষণ করে না। কিন্তু ওর পাশে আছে, ওর পাশেরগুলো আকর্ষণ করে, ওর নিচেরগুলো আকর্ষণ করে, ফলশ্রুতিতে একটু নিচের দিকে চাপায় থাকে। আর এই নিচের দিকে চাপায় থাকে বলি, দেখো দুই পাশে যে আমার গ্লাসের পানিগুলো আছে, এগুলো একটু উপরের দিকে উঠানো, কিন্তু মাঝখানেগুলো একটু নিচের দিকে নামানো। কেন? কারণ এই যে দুই পাশে উপরের দিকে আছে, এগুলো কঠিন পদার্থের আকর্ষণে একটু কাঁচ না, ধরো কাচের গ্লাস,
তো কাচের সাথে যে আমার পানির সংস্পর্শ আছে, ওই কাচ কিছুটা পানির কণাকে অ্যাট্রাক্ট করে, যার কারণে দেখো এদিকে উঁচা হয়ে আছে। আমি যদি তোমাকে জুম করেও দেখাই একদম ছবিটা, এই যে এটা একটু দেখো এই যে ইন্টারফেস লেখাটার পাশে দেখো একটু উঁচা হয়ে আছে। আমরা যে ছবিটা আঁকছি সেখানে আমরা দুই পাশে কিন্তু একটু কী করে আঁকছি বলো তো, একটু উপরের দিকে দিয়ে দিছি। এটা মূলত আমার কঠিন পদার্থ বা কাচের সাথে আকর্ষণের কারণে উপরের দিকে উঠে আসে। কিন্তু মাঝখানে তো আমার আসলে কোনো পানির কণাও নাই যে ওরা উপরের দিকে টানবে, কারণ এদিকে আর কোনো কি নেই, পানি নেই, এটা পুরো একটা ভয়েড, ফাঁকা। এখানে আছে কি বাতাস। এখন বাতাসটা একটা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, ওর সাথে পানির আকর্ষণ আসলে খুবই কম হবে, ঠিক আছে, হবেই না, কারণ এদিকে পানি টানতেছে, এদিকে বাতাস টানতেছে, কোনটা শক্তিশালী হবে? পানির আকর্ষণটা বেশি শক্তিশালী হবে, পানির কণার আকর্ষণটা বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। ফলশ্রুতিতে ও একটু নিচের দিকে বেশি টান ফিল করে, এই জন্য ও হচ্ছে গিয়ে আমার এদিকে একটু নিচা হয়ে থাকে, এবং তখন আমার সারফেস এরিয়াটা কমে আসে। আমরা যখন কচুর পাতায় পানি ঢালতাম দেখবা একটু গোল গোল হয়ে যায়। আমরা গাড়িতে গ্লাসে সামান্য পরিমাণ, তুমি আমার এই টেবিলটাতেও যদি আমি পানি ঢালি বা তুমি একটু দেখো, একটু ঢেলে দেখবা কি ওরা মানে চাইলে ছড়ায় ছিটিয়ে যাইতে পারে যার যার মতো, কিন্তু ওরা চেষ্টা করে লাগলে আলাদা আলাদা হয়ে যাবে। ধরো আমি এই পরিমাণ পানি ফেললাম, ওরা এরকম করে আলাদা হয়ে গেছে, 3টা ফোঁটা হয়ে গেছে বা একটা ফোঁটা হয়ে আছে, কিন্তু চেষ্টা করতেছে যত কম সারফেস এরিয়া দখল করে থাকা যায়। কেন? সারফেস টেনশনের কারণে, ঠিক আছে। একটা আরেকটাকে আকর্ষণ করতেছে, ধরো এখানে যে কণাগুলো আছে ও ওরে টানে, ওরে টানে, কিন্তু এইখানে একদম লাস্টে ধরো এটা, আমি এটা আবার তোমাকে বুঝাই, এটা মুছেই দিলাম। ধরো তুমি যে পানির ফোঁটাটা ফেলছো তোমার টেবিলের উপরে, এগুলো হচ্ছে এরকম অবস্থায় আছে, ধরো লাকিলি এক জায়গাতেই সবাই আছে, তারপরেও দেখবা যে চারপাশে একটু একটু এরকম ছড়ানো ছিটানো আছে। আমরা বড় ফোঁটাটাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করি। তো ধরো এইখানে আমার একটা পানির কণা আছে, মাঝখানে একটা পানির কণা আছে, তুমি দেখবে ও চেষ্টা করতেছে যত চাপায় চাপায় থাকা যায়। কেন? বিকজ মাঝখানেরটাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পানির কণার দিকে তো আরও কণা আছে, ওরা আকর্ষণ করতেছে, কিন্তু একদম সাইডে যারা আছে ওরা আকর্ষণটা ফিল করতেছে শুধুমাত্র ভিতরের দিক থেকে, বাইরে তো ওরা কোনো আকর্ষণ ফিল করতেছে না। ফলশ্রুতিতে যেটা হয়, ওরা ভিতরের দিকে চাপায় চাপায় আসতে চায়। এটা হচ্ছে কি আমার সারফেস টেনশন। আমরা যদি বাংলা রিডিংয়ে এখানে আরও পড়তে চাও, দেখো প্রবাহীর পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে তুমি যত কম এরিয়া আসলে দখল করতে পারো। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, অর্থাৎ পানি অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে। আমরা কি জানি যে পানির ঘনত্ব থেকে যদি কোনো পদার্থের ঘনত্ব বেশি হয় ওই পেটা ডুবে যাবে, কিন্তু কিছু কীট পতঙ্গ আছে দেখবা, মাকড়সা, পোকামাকড়, ওরা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ওদের ঘনত্ব পানি থেকে বেশি হওয়া সত্ত্বেও কীভাবে পারতেছে? পৃষ্ঠটানের কারণে, কারণ পানি ওইভাবে নিজেকে নিচের দিক থেকে টান দিয়ে ধরে আসে, ওই জায়গাটা উপরিতলটা টান টান হয়ে থাকে, ওই জায়গাটাকেই হচ্ছে ওরা ইউজ করে এবং হেঁটে সুন্দর মতো চলে যেতে পারে। পৃষ্ঠটান আসলে কি এটি বুঝতে লাগে তরলের অণুগুলো কেমন অবস্থায় থাকে তা বুঝতে হবে। এক গ্লাস পানির কথা চিন্তা করা যায়, যেটা একটু আগে বুঝেছি ওটা এখানে বলছে, যে মাঝখানে থাকার ফলে কণাটার আশপাশে সকল দিকেই আরও পানির কণা আছে, ফলে এটি চারদিক থেকে আকর্ষণ অনুভব করে, ফলে মোট আকর্ষণ বল হবে 0, নিট ফোর্স হবে 0। এটা আমি অলরেডি তোমাকে বুঝেছি। ধরো এটা একটা পানির কণা, মাঝখানে আছে, উপরের দিক থেকেও টানতেছে, নিচের দিক থেকেও টানতেছে, তাহলে এইটারে কী করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে। আবার এর ধরো ডানেও টানতেছে, বামেও টানতেছে, তাহলে ডানেরটা বামেরটাকে কী করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে। এই কোন ইচ্ছা একটা ক্যান্সেল আউট করে দেয়, আলটিমেটলি নেট ফোর্স হয় আমার 0। এবার গ্লাসের একদম উপরিতলের কথা ভাবা যাক, ওরে কি শুধুমাত্র নিচের দিকে আকর্ষণ করে, উপরে আকর্ষণ করার মতো কেউ থাকে না, ফলে এই যে তারা নিচের দিকে টান অনুভব করে, এর ফলে পানির ভিতরের দিকে এক ধরনের চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলেই পানি বা অন্যান্য তরল যথাসম্ভব কম আয়তন দখল করে, এই চাপকেই বলা হয় পৃষ্ঠটান। সো অ্যাটমের ক্ষেত্রেও এই পৃষ্ঠটান আমার সারফেস মানে যখন গোল আকারে থাকে, ধরো বর্গাকারে থাকলে, আমি এটা এখানেই তোমাকে দেখাই, সারফেস টেনশন কমে যায় যখন, এর ফলে সারফেস এরিয়া কমে যায়। সারফেস এরিয়া কমে গেলে আমার সারফেস এনার্জি কমে যায়, এনার্জি কমে গেলে আমার হচ্ছে গিয়ে স্ট্যাবিলিটি বেশি থাকে। তুমি একটা বৃত্তাকার মানে বর্গাকার নিলাম, আমরা আরেকটু আয়তাকার নিলাম, তারপর হচ্ছে গোলাকার নিলাম, কোনটাতে আমার সর্বনিম্ন ক্ষেত্রফল হবে বলো তো? গোলাকারটাতে আমার সর্বনিম্ন ক্ষেত্রফল হবে, এবং এই জন্য সারফেস টেনশনটা এইদিকে বেশি থাকে বলে মানে আমার সারফেস এরিয়াটা কম হয়। যখন এটা গোলাকার অবস্থায় থাকে তখন আমার সারফেস এরিয়াটা কমে যায়, আর এই জন্যই আমার হচ্ছে গিয়ে পরমাণুটা স্ট্যাবিলিটির জন্য গোলাকার হয়, এবং এই জন্যই পরমাণু আসলে গোলাকার হয়। কেন গোলাকার হয় ভাই? গোল থাকলে বেশি স্ট্যাবল থাকে। বেশি স্ট্যাবল কেন থাকে? কারণ ভাই এনার্জি কম থাকে। এনার্জি কেন কম থাকে? কারণ ভাই সারফেস এরিয়াটা কম থাকে। সারফেস এরিয়া কেন কম থাকে? বৃত্তাকার থাকলে কম্পারেটিভলি আমার অন্য আকৃতির থেকে সারফেস এরিয়াটা কম থাকে। কেন কম থাকে?